সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই-এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে প্রবাসের কথা অনুষ্ঠানে। দর্শক, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রেসার কুকার। ছবিটি বাংলাদেশে খুবই আলোচিত হয়েছে। এই চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি এই চলচ্চিত্রের প্রিমিয়ারের উদ্দেশ্যে এসেছেন নিউ ইয়র্কে। আমরা তাকে আজ পেয়েছি চ্যানেল আই-এর নিউ ইয়র্ক স্টুডিওতে। রায়হান রাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই-এর নিউ ইয়র্ক স্টুডিওতে। বাংলাদেশে তো চলচ্চিত্রটির খুবই ভালো রেসপন্স ছিল, দর্শক এখনো চলছে, বাংলাদেশে এখনো চলছে এবং খুবই ভালো চলছে, এবং আমরা যতটুকু আশা করেছিলাম এর থেকে বেশি ভালো চলছে। এবং এবার আমি প্রতিবারই আমার সিনেমা রিলিজ হওয়ার পর আমি আমেরিকা প্রিমিয়ারে থাকি। এটা আমার সুড়ঙ্গ থেকে আমি থাকি, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব। তো তারই ধারাবাহিকতায় আমি প্রেসার কুকারে তো আসলাম। তো নর্মালি আমার ছবি কোরবানিতে মুক্তি পায়, এবার তো রোজাইতে মুক্তি পেল, তাই একটু আগে আসা হয়। নর্মালি আমার জুলাইয়ের দিকে আসা হতো। তো আমার খুবই ভালো লাগে, কারণ এখানে অনেক বাঙালি তারা বাংলা সিনেমা দেখে এবং যারা আমার সিনেমাও রেগুলার দেখে। তো তারা অনেকদিন যাবার বলছিল প্রেসার কুকার কবে দেখবো। তো বায়োস্কোপ ফিল্মস এবার আয়োজন করেছে দেখার জন্য। 15 তারিখ রিলিজ শুরু হচ্ছে নিউ ইয়র্ক থেকে, তারপরে পর্যায়ক্রমে LA থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় চলবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকেও বাঙালিরা এটা উপভোগ করতে পারবেন। এই চলচ্চিত্রটি তো একটু নারী কেন্দ্রিক চলচ্চিত্র, নারীর চরিত্র এখানে প্রাধান্য পেয়েছে। এই ধরনের চলচ্চিত্র আমাদের বাংলাদেশি চলচ্চিত্রে খুবই বিরল। তো এরকম একটি চলচ্চিত্রের জন্য একটু জানতে চাইবে, এমন একটি আইডিয়া কিভাবে এলো আর কি? না, নারী কেন্দ্রিক এভাবে বলা যাবে না। নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক বলতে কোনো কিছু নাই, এটা আমরা বলি আর কি, বলতে মানে বলার জন্য বলি। আসলে সিনেমা সবসময় সিনেমাই হয়। আপনার যদি খেয়াল করে দেখেন, পৃথিবীর বড় বড় যে উৎসবগুলো হয়, সেটা অস্কার হতে পারে, সেটা কান হতে পারে, হোয়াট এভার, যেই হয়, সেখানে কোনোদিনও একটা সিনেমাকে এভাবে করে বলে না কিন্তু, যেটা ফিমেল কেন্দ্রিক ছবি অথবা পুরুষ কেন্দ্রিক ছবি আমরা বলি আর কি, বিকজ আমাদের দেশে নারীদের নিয়ে সিনেমা হয় না। তো এটা সুন্দরভাবে বলা যায় এরকম করে যে এই গল্পটা, এটা একটা গল্পের ছবি, এটা একটা হাইপার লিঙ্ক ছবি, মাল্টিপল গল্প একের সাথে লিঙ্ক করে। এই গল্পটাকে ডোমিনেট করছে নারীরা। এক একটা গল্প এক একটা রকম ক্যারেক্টার ডোমিনেট করে, কিছুটা হিরো ডোমিনেট করে, কিছু হিরোইন ডোমিনেট করে। এইটা নারী চরিত্রগুলোই এই গল্পটাকে ডোমিনেট করছে, তাদের গল্পই ফুটে উঠেছে। বাট আমি নারী কেন্দ্রিক বলতে চাই না, কারণ নারী কেন্দ্রিক বললে এটাকে আলাদা মনে হয় একটা, তো আলাদা কাতারে ফেলতে চাই না। বাট আমাদের দেশের একটা কথা ছিল যে নারীরা যেই গল্প ডোমিনেট করে, ওরকম নায়ক না থাকলে, ওরকম গান বাজনা না থাকলে সিনেমা সাধারণত হিট হয় না। তো সেই প্রচলিত কথাকে প্রেসার কুকার ভেঙে দিয়েছে। প্রেসার কুকার দেখিয়ে দিয়েছে যে না, ভালো কন্টেন্ট হলে, ভালো গল্প হলে মানুষ দেখে। এই জন্য এখনও ছবিটা এই ঈদের অনেক বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে, তাদের সাথে পাল্লা দিয়ে চলছে এবং এখনও সিঙ্গেল স্ক্রিনেও রিলিজ হচ্ছে, স্টার সিনেপ্লেক্সও আছে। আজকে কত নম্বর সপ্তাহ? আজকে 50 দিন পার হয়ে গেল, 60 দিনের মানে সামনে 60 দিন হয়ে যাবে। তো এইরকম একটা সাবজেক্টের সিনেমার জন্য এটা অনেক বড় ব্যাপার। এবং প্রেসার কুকার যেরকম ব্যবসা, বক্স অফিস আমরা ব্যবসা করেছি, সেটাও এইরকম এই ধরনের সিনেমাকে একটু আর্ট ফিল্ম বলা হয় আর কি, যদি আমি এটা বলতে নারাজ। ফিল্মের মধ্যে আর্ট ফিল্ম অথবা কমার্শিয়াল সিনেমা বলতে কিছু নাই, সিনেমাকে বলা হয় গুড ফিল্ম অথবা ব্যাড ফিল্ম। তো আমি তাদের ভাষায় যদি বলি যে এই ধরনের যে ছবি, যে এটা একটু আর্ট কেন্দ্রিক, সেগুলো সাধারণত ব্যবসা সফল হয় না, শুধুমাত্র অ্যাওয়ার্ডেই যায়। প্রেসার কুকার সেটাও ভেঙে দিয়েছে যে না, সেই সিনেমা মানুষ পয়সা খরচ করে দেখে। প্রথম দিকে তো টিকিটই পাওয়া যাচ্ছিল না, তো এখন টিকিট পাওয়া যাচ্ছে, মানুষ দেখছে। বা সব কিছু পরে বলতে পারি প্রেসার কুকার একটা সফল প্রজেক্ট, এবং আমার যে স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণ হয়েছে। এবং সামনে প্রেসার কুকারের আরও বড় বড় চমক আছে। আমি কিছুদিন আগেই ইউকেতে ছিলাম। ইউকেতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি রিলিজ হয়েছিল, সেখানে প্রিমিয়ার পর আমি নিউ ইয়র্কে আসলাম। এবং খুব তাড়াতাড়ি আমাদের দর্শককে এবং ইমপ্রেস ফিল্ম এবং কারণ ফিল্মস আমরা আরও সুখবর দিব। আরও বেশ কিছু দেশে এই ছবিটা প্রিমিয়ার হবে এবং কিছু বেশ বড় বড় ফেস্টিভ্যালে এই ছবিটা যাচ্ছে। সেটা নিয়ে আমাদের জার্নি নেক্সটে শুরু হবে ইনশাল্লাহ। চমৎকার খবর। একটু জানতে চাইবে, এই যে প্রেসার কুকার চলচ্চিত্রটি শুরু করেছিলেন কিভাবে মানে পেছনের জার্নিটা একটু দর্শকদের জন্য আমরা জানতে চাই। প্রায় 2 বছর ধরেই প্রেসার কুকারের গল্পটা, আইডিয়াটা আমার মাথায় আসে এবং আমি এটা নিয়ে ঘুরপাক কাটছিল আমার মাথায়। তো তাণ্ডব তুফান বানানোর পর আমার মনে হচ্ছিল যে আমি আসলে একই কেন্দ্রিক সিনেমা বেশি নির্মাণ করে ফেলছি, মানে একটু কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আমাকে একটু, আমি যেই ছবিটা বানাতে চাই এই ধরনের ছবি বানানো উচিত।
এবং সেই সাথে চ্যালেঞ্জটাও ছিল যে এই ধরনের ছবিকে আসলে ব্যবসা সফল করাটাও একটা চ্যালেঞ্জ। তো তখন আমি আন্ধার একটা সিনেমা শ্যুট করছিলাম, আমার সিনেমার নাম ছিল আন্ধার, যেটা অলরেডি শ্যুট শেষ, কিছুদিন পর ইনশাল্লাহ সেটা সিনেমাটা রিলিজ হবে। আমরা আরেকটু নতুন তথ্য পেলাম যে আন্ধার নামে সেটা একটা হরর ফিল্ম, নতুন একটা প্রোডাকশন হাউস ছবিটি নির্মাণ করছে, প্রডিউস করছে। তো সেই সিনেমাটা পূজাতে আমাদের রিলিজ হওয়ার কথা, পূজা অথবা অগাস্ট নেক্সটে, এই বছরই মুক্তি পাবে। সেই সিনেমা শ্যুট করার পর তখন আমার মনে হলো যে আমি আসলে এখনই এই ছবিটা বানাই। এবং আমার সবচেয়ে কাছের মানুষ বলতে গেলে আমার গার্জিয়ান, আমার বড় ভাই, আমার মানে তাকে কী নাম দিব জানি না, যার কাছে যে কোনো কিছু আবদার আমি করতে পারি, যে কোনো বিপদ আপদে বলতে পারি যে আমি এখন কী করব, সেটা সাগর ভাই। তো সাগর ভাইকে আমি বললাম, সাগর ভাই অনেকদিন আমাকে বলছিল যে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তোমার কোম্পানিটা, আমার কোম্পানিটা আমার মার নামে, কানন ফিল্মস, কানন ফিল্মসটা নিয়ে তোমার কাজ করা উচিত। কারণ সাগর ভাই নিজেও তার মার প্রতি তার অনেক বেশি ইমোশন। তো আমার এই জিনিসটা উনি দেখে সবসময় উনি বলতো যে ওনার এই জিনিসটা ভালো লাগে। তো সাগর ভাইকে বললাম যে আমি কানন ফিল্মস থেকে সিনেমাটা প্রডিউস করতে চাই। তো বললো ইমপ্রেস টেলিফিল্ম আমার তোমার সাথে আসছে, সমস্যা নেই, কোন টেনশন করো, তুমি সিনেমা প্রডিউস, আমি আছি। এটা অনেক একটা বড় শক্তি ছিল, মেন শক্তি এটাই ছিল। তারপর ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের যৌথ প্রযোজনা ছবিটি হলো, এবং এই তো ছবিটা আলহামদুলিল্লাহ এখন তো আমেরিকাতে চলছে। তো ভালো, এই ছিল জার্নি। আর ডিফারেন্ট স্টোরি, আমাদের একটু টেনশন ছিল, এবং সবচেয়ে বড় ব্যাপার এটা কিন্তু 18+ সিনেমা। কারণ সেটা সাবজেক্টটা এরকম, সাবজেক্টের কারণেই এটা আসলে 18+। বিষয়টা এরকম না এই সিনেমাতে এমন গান আছে বা প্রেমের দৃশ্য আছে যেটা কিনা খুবই এরকম না। এই সিনেমার যে সাবজেক্টটা, স্পা সেন্টার এবং মেয়েদের যে ঢাকার মেয়েদের যে কী কষ্ট করতে হয়, কিসের মধ্যে যেতে হয়, সেটা দেখানোর জন্য, সেটা রিয়েলিটি বোঝানোর জন্য আমাদের ছবিটা আসলে বাচ্চাদের জন্য না, সমসাময়িক বাস্তবতা তুলে ধরার জন্য। তারপরেও যে মানুষ এইভাবে দেখছে ছবিটা, সেটা আমরা অনেক, এবং বাংলাদেশের যারা সিনেমা ক্রিটিক করে, রিভিউ করে, তাদের ভাষ্যমতে এটা আমার এখন পর্যন্ত বানানো সব থেকে বেস্ট ছবি। তো আমি এটা বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টরের এটাই হওয়া উচিত যে এক একটা ছবি থেকে একটা ছবি বেস্ট হয়, পরেরটা যেন এর থেকে ভালো হয় আর কি। তো পেশাগত আমি খুবই হ্যাপি। তো আমি এখন আমার সবচেয়ে বেশি এক্সাইটেড আসলে কি বলার এটাই যে নিউ ইয়র্কে মানুষ এটা কিভাবে নেয়। কারণ আমার প্রত্যেকটা ছবি এখানে মানুষ গ্রহণ করেছে, পরাণ এখানে অনেক ব্যবসা করেছে, সুরঙ্গ এখানে অনেক ব্যবসা করেছে, তুফান, তাণ্ডব। তো এখানে আমার একটা অনেক বড় দর্শক আছে যারা বাংলা সিনেমা দেখে, যারা আমার সিনেমা রেগুলার দেখে। যেমন অস্ট্রেলিয়াতে মাঝখানে রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়াতে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো এইখানকার মানুষের রেসপন্স দেখার জন্য আমি ওয়েট করছি যে তারা আসলে কি বলে। এই যে দেশের বাইরে এখন একটা দর্শক শ্রেণী হয়েছে, সেটা ইউরোপে হোক, আমেরিকায় হোক, অস্ট্রেলিয়াতে হোক, সেটা কি আমাদের এই চলচ্চিত্র শিল্পের জন্য অনেক লাভবান? অবশ্যই ভালো, লাভবান। দেখেন, সিনেমা তো ব্যবসাটা অবশ্যই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অনেক বড় বাজেট থাকে, একটা ব্যবসা খুব ইম্পর্টেন্ট। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার আমাদের কালচারও ইম্পর্টেন্ট। মানে এখনকার যে যুগ, মানে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, দেশের বাইরে প্রবাসীরা সব দেখে ফেলছে। এই যে একটা সিনেমা রিলিজ হওয়ার পর একই সাথে বাংলাদেশের থেকে এখানে রিলিজ হয়, এটা তাদের শান্তি লাগে। তারা মনে করে যে না, আমরা দেশের বাইরে থেকেও দেশের সাথেই আছি, দেশের ছবিটা মানুষ দেখছে, আমার ফ্যামিলি আমরাও এখানে দেখছি, হয়তো কিছুদিন পর দেখছে। তো এই যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ব্যবসা তো অবশ্যই অনেক ভালো হয়, আমেরিকাতে অনেক বড় একটা বক্স অফিস হয় আমাদের এখানে, যেটা আমাদের অনেক বড় সাপোর্ট। এটা আমরা অভ্যাস করেছি মানুষকে, এটা বলতে পারি। আমরা আমেরিকান যারা এখানে আছেন, রাজামিত ভাইরা এবং আরও যারা ডিস্ট্রিবিউশন এখানে করেন, যারা বাংলা সিনেমা নিয়ে কাজ করছেন, তারা আসলে এই জিনিসটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে বাংলা সিনেমা দেখতে হবে। তো এখানকার মানুষের বাংলা সিনেমা দেখাটা অভ্যাস হয়ে গেছে, সব সিনেমা দেখে। কিছুদিন আগে মনোরথ এক্সপ্রেস সেটা দেখেছে, এখন পেশা কলকাতা দেখবে, দম দেখেছে, তো এর আগে আমার ছবিগুলো দেখেছে, হাওয়া পরাণ দেখেছে, সব দেখেছে। তো এই যে মানুষের বাংলা ছবি দেখার একটা অভ্যাস দেশের বাইরে, এটা আসলে আমাদেরকে আরও বেশি প্রাউড ফিল করে। আমাদের মনে হয় না আমাদের আরও ভালো ছবি বানাতে হবে, এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এমন ছবি বানাবো। আমরা অলরেডি কাজ শুরু করেছি, যে ছবি শুধু বাংলা ভাষাভাষী না, এখানকার যে অন্য দেশের মানুষ, অন্য ভাষার মানুষ, তারাও আমাদের সিনেমা দেখবে। যে চলচ্চিত্রগুলো যুক্তরাষ্ট্র কিংবা পৃথিবীর অন্যান্য দেশে রিলিজ হচ্ছে, সেই চলচ্চিত্রগুলোতে কি সাবটাইটেল থাকছে কিনা, যাতে অন্য ভাষাভাষীর মানুষ? আমাদের ছবিতে অবশ্যই সাবটাইটেল থাকছে। একটু বলবেন যে এই যে চলচ্চিত্রের যে বাজার বড় হয়ে গেল,
সেটা কি আমাদের চলচ্চিত্র আরও ফ্রিকুয়েন্ট আসার জন্য, আরও বেশি বেশি চলচ্চিত্র রিলিজ হওয়ার জন্য সহায়ক হবে কিনা? না, বাজার বড় হওয়া তো অবশ্যই ভালো। আমাদের দেশের তো এখন একটা সময় সিনেমা যে বাজেটে ছিল সেটা থেকে অনেক বড় বাজেটে হয়ে গেছে এবং সিনেমা পরিধি বেড়ে গেছে। যেটা বলছিলাম আর কি, যে আমরা যখন সিনেমা বানানো শুরু করেছি 2017-18 সালে, আমার কেরিয়ার শুরু হয়েছে, তখন বাংলা ছবির অবস্থা খুব খারাপ। কেউ বাংলা ছবি দেখে না, আসে না, রিলিজ হয় না। অনেক দিন পর পর ইমপ্রেস টেলিফিল্ম সিনেমা বানিয়ে যাচ্ছিল। মাছরাঙা টিভি, মাছরাঙা টেলিভিশন যারা স্কোয়ার, তারা মাঝে মাঝে সিনেমা বানাতো। মনপুরা অনেক দিন পর আরেকটা ছবি, মানে অনেক গ্যাপে 3 বছর 4 বছর পর পর একমাত্র ইমপ্রেস টেলিফিল্ম রেগুলার ছবি বানাতো। এছাড়া কেউ কিন্তু রেগুলার ছবি বানাতো না, অনেক দিন পর পর একটা ভালো ছবি আসতো। ইমপ্রেস, জাস মাল্টিমিডিয়া এরাই একটু, হ্যাঁ, তারপর মাঝখানে তো পরে তো হয়ে গেল, তারা সিনেমা বানানো একটু কমিয়ে দিল। তারপর তখন থেকেই যার সাথে আমার লঞ্চ হওয়ার পর থেকে তখন আমরা শুরু করলাম, আমার ক্যারিয়ার শুরু হলো জ্যাজের মাধ্যমে। এরপর থেকে আমি 1 বছরও গ্যাপ দেইনি আর কি। প্রতি বছর কিন্তু আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে। আমি যখন থেকে সিনেমা বানানো শুরু করেছি, যতদিন আমার ক্যারিয়ার, প্রতি বছর আমার সিনেমা রিলিজ হয়েছে একটা। 1 বছর 2টা রিলিজ হয়েছিল, পরাণ এবং দামাল, কারণ কোভিডের সময় আমাদের সিনেমার মুক্তি বন্ধ ছিল। তো আমরা আরও কিছু ডিরেক্টর, আমরা একটা জিনিস মানুষকে অভ্যাসের জায়গায় নিয়ে গিয়েছি যে বাংলা সিনেমা দেখতে হবে হলে গিয়ে। এখন আপনি যখন দেশে যাবেন, দেশে গিয়ে যখন আপনার ফ্যামিলিকে বলবেন যে ঈদে গেলেন আপনি কী করা যায়, আপনার ফ্যামিলি আপনাকে বলবে হ্যাঁ একদিন তাহলে সিনেমা দেখতে হবে, বাংলা সিনেমা। এটা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে আসলে। এই কারণে বাজারটা একটু বড় হয়েছে। আরও বড় হওয়া উচিত বাজারটা। আমাদের মাল্টিপ্লেক্স এখন অনেক কম। মাল্টিপ্লেক্স যদি একটু বাড়ে আমাদের বাজারটা আরও বড় হবে। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ংকার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। তো আমি আশাবাদী মানুষ। অনেকটা দূর বাংলা ছবি এগিয়েছে। এই যে এখন আমরা বাংলা ছবি নিয়ে নিউ ইয়র্কে বসে কথা বলছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তো সামনে ইনশাল্লাহ আরো ভালো হবে আশা করি। বিশ্বব্যাপী বাজার তৈরি হয়েছে, OTT প্ল্যাটফর্ম থেকে চলচ্চিত্রের ব্যবসা করা যাচ্ছে। তো তাহলে এই বিনিয়োগ কেন বাড়ছে না? আপনারা তো খুবই মানে বিনিয়োগ বাড়ছে তো, আপনি নিজেও প্রযোজনা করছেন। না বিনিয়োগ বাড়ছে, আমি এটা বলবো না। বিনিয়োগ বাড়ছে তো, বিনিয়োগ না বাড়লে এত সিনেমা কিভাবে হচ্ছে? তাহলে হলগুলো কেন বাড়ছে না? হলে বিনিয়োগ বাড়ছে না সেটা তো আমি বলতে পারবো না। হল কেন বাড়ছে না, হল বাড়া উচিত। মানে এই সেক্টর নিয়ে তো কেউ ভাবেই নেই এতদিন। এই সেক্টর নিয়ে ভাবছে কম মানুষ। এই মাত্র নতুন একটা জোয়ার শুরু হয়েছে। তো যেই কোম্পানিটা সিনেপ্লেক্স আছে, স্টার সিনেপ্লেক্স, তারা কিন্তু প্রতি বছর 2-3টা করে হল বাড়াচ্ছে। একটা কোম্পানি দিয়ে তো হবে না, আরও মাল্টিপল কোম্পানিকে আসতে হবে সিনেপ্লেক্স নিয়ে, তাহলেই আসলে এটা হবে। কিন্তু বাজার কিন্তু বড় হচ্ছে এবং ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর হচ্ছে। মানে এবার ঈদের যদি ইনভেস্টমেন্ট আপনি দেখেন, যে কটা সিনেমা অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু সবগুলো সিনেমা বাজার যদি মিলানো হয় এটা হিউজ ইনভেস্টমেন্ট। তো ওইটা আছে, সিনেমা নির্মাণও হচ্ছে, সিনেমা দেখার জায়গাটা একটু কম। এটা কারণ হলো যে সিঙ্গেল স্ক্রিনগুলো হঠাৎ করে পুরনো হয়ে গেল। আর সিনেপ্লেক্সটা তো নতুন একটা মাধ্যম, বুঝতে বুঝতে মানুষের সময় লাগছে আসলে। তো এবং একটা সিনেপ্লেক্স বানানো তো আসলে ডিফিকাল্ট। একটা জায়গা ঠিক করা, সেখানে পারমিশনের ব্যাপার স্যাপার আছে, মার্কেট, সব কিছু মিলে আসলে আমার মনে হয় নতুন গভর্নমেন্ট যে আসছে তাদের কাছে আমরা আশাবাদী। কারণ আমরা জানি তারাও চাচ্ছে যে প্রতিটা জেলায় এক একটা করে মাল্টিপ্লেক্স দেওয়ার জন্য। তো এটা যদি হয়ে যায় আমাদের জন্য খুব ভালো হবে। ফেস্টিভ্যাল কেন্দ্রিক যে শুধু চলচ্চিত্র রিলিজ হওয়া, এই ট্রেন্ড থেকে আমরা কবে আরেকটু নিয়মিত যাব? আগে যেমন একটা বিষয় ছিল যে বৃহস্পতিবার এলেই চলচ্চিত্র মুক্তি পেত, মানুষজন পরিবার পরিজন নিয়ে, শুক্রবার ছুটির দিন ছিল, মানুষ হলে যেত, কিংবা সপ্তাহের অন্যান্য দিনও যেত। তো আমরা এরকম আরেকটু বেশি বেশি চলচ্চিত্র যখন সবগুলো জেলা সিনেমা হল হয়ে যাবে, সবাই সিনেমা দেখাটা সবার অভ্যাস হয়ে যাবে, তখন মানুষ এই জিনিসটা আবার হবে। এখন আমরা ঢাকার মানুষ সিনেমা দেখতে পারছে, ঢাকার বাইরের মানুষ তো পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতে পারছে না, কারণ তার পরিবেশটা ওই সিঙ্গেল স্ক্রিনে নাই।
তো সে তার বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে কীভাবে সিনেমা দেখতে যাবে? না, কিন্তু সংখ্যায়ও তো চলচ্চিত্র অতটা রিলিজ হয় না যে মানুষ আগ্রহ নিয়ে যাবে। হ্যাঁ, সেটা হয় না, সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এখন। মানে ঈদ কেন্দ্রিকই দেখা যাচ্ছে বেশ কয়েকটা না না, বাট এটা কি হচ্ছে, অ্যাটলিস্ট তো ঈদ কেন্দ্রিক হচ্ছে। এর 10 বছর আগে তো ঈদ কেন্দ্রিকও ছিল না। না না, এখন তো চলচ্চিত্রের অবস্থা আগের থেকে আপনি প্রথম দিনই তো অনেকটাই ভালো। আমি তো প্রথমের দিনই ভাবতে পারবো না, যেমন আমাদের কথা যে প্রথম যে সিনেমাটা আমেরিকাতে মুক্তি পেয়েছে, জি, যে বাংলা সিনেমাটা, ওটা হচ্ছে 2 দিন চলছে, একটা হলেই রিলিজ হয়েছে, একটা হলে চলছে, এবার আস্তে আস্তে করে তো বড় হয়। তো অ্যাটলিস্ট তো এখন ঈদে মানুষ সিনেমা দেখতে আসে, আগে তো তাও আসতো না। এবার আমাদের চেষ্টা করতে হবে পূজাতে নিয়ে আসার, এরপরে করতে হবে পয়লা বৈশাখে নিয়ে আসার, এরপরে করতে হবে নর্মাল টাইমে নিয়ে আসার। এখন আমাদের দেশকে একদিনে বা এক বছরে চাইলেই আপনি তো মানুষের মাইন্ড চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য বললাম, আমি যে পজিটিভ চিন্তা করি আমি সবসময়। তো ঈদে আমাদের মানুষ সিনেমা দেখে, এবার ঈদের বাইরে সিনেমা নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় মানুষ সিনেমা দেখবে। আমি যতটুকু জানি, আমার নিজের সিনেমাও ইচ্ছারা মুক্তি পাচ্ছে। আমরা দামালও তো ইচ্ছারা মুক্তি দিয়েছিলাম, মানুষ দেখেছিল। সামনে আমার ছবি আসছে ইচ্ছারা, এবং আমি যতটুকু জানি আরও অনেকগুলো সাকিব খানেরও ছবি আসছে, এবং অনেকেরই ছবি আসছে ইচ্ছারা সামনে। তো আমার মনে ভালো কিছু হবে, এই হোক সামনে। এই যে তুফান, সুড়ঙ্গ, পরাণ, আপনার এটা নিয়মিত আপনার একটা মুভি আসছে, তো এই যে একটার পর একটা মুভি নিয়ে কাজ করছেন, আবার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করছেন নতুন মুভির, এটা মানে কতটা চ্যালেঞ্জিং? কারণ আপনি একসঙ্গে পরিচালনাও করছেন, আবার চিত্রনাট্যের কাজও করছেন, প্রযোজনাও। জীবনটাই তো চ্যালেঞ্জ, জীবনটাই তো চ্যালেঞ্জ। আমরা যে প্রফেশনে কাজ করি, চ্যালেঞ্জ তো থাকবেই, বাট আমি এটা এনজয় করি অনেক। এই আজকে ইংল্যান্ডে, পরের দিন নিউ ইয়র্কে, আবার চলে যাচ্ছি, আবার যাবো আমি এখান থেকে ইউকেতে, এবার বাংলাদেশে, এই যে জার্নি করতেছি, বাট আমি এনজয় করতেছি, কারণ আমি যেটা ভালোবাসি সেটার জন্যই আমি দৌড়াচ্ছি আসলে। তো আমার কাজটা আমি অনেক এনজয় করি, তো সুতরাং আমার কষ্ট হয় না। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বাট মানুষের যে এত ভালোবাসে, মানুষ যে আমাদের সিনেমা দেখে, আমাদের যে কোনো কাজ দেখে মানুষ, তো সেই ভালোবাসার কাছে আসলে চ্যালেঞ্জ কিছুই না। বাট হ্যাঁ, জীবনটাই তো চ্যালেঞ্জিং। তো আমি তো বুঝে শুনে এই পেশা নিয়েছি, যে এই পেশাটা চ্যালেঞ্জ। নতুন নতুন গল্প, নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন মেকিং, নতুন নতুন টেকনোলজি। তো ভালো লাগে, এই চ্যালেঞ্জটা নিয়েই বেঁচে থাকতে চাই। এই চ্যালেঞ্জটা যেদিন থাকবে না, যেদিন উত্তেজনাটা কমে যাবে, সেদিন আর সিনেমা বানাবো না। একটু বলবেন যে এই সবগুলো মুভি এক একটা এক এক ধরনের নিয়ে, বিনোদন নিয়ে আমাদের সামনে এসেছে। তো আমাদের যুক্তরাষ্ট্রে যেমন মার্ভেল স্টুডিও আছে, যে তারা একটা সুপার হিরো সিরিজ করে, এই ধরনের একটু ব্যতিক্রম কিছু কি আবার আসবে? আমার এক একটা সিনেমা থেকে ব্যতিক্রমী হয়। জি জি, আন্ধার যে ছবিটা আমরা আসছি, আন্ধার যে ছবিটা আমরা নিয়ে আসছি, সেটা একটু ওইরকম মার্ভেলরা যেরকম করে সেই ছোঁয়াটা আপনারা পাবেন। সেটার অনেকগুলা পার্ট আসার আমাদের ইচ্ছা আছে, সম্ভাবনা আছে, বড় করে আমরা চিন্তা করছি। তো এখনই খুব বেশি কিছু বলবো না, তো সামনে ইনশাল্লাহ আমরা জানাবো দর্শকদেরকে। একটু বলবেন যে স্যাটায়ার ধর্মী মুভি কিংবা একদম মানে শুধুই বিনোদন কমেডি মুভি, এই ধরনের চলচ্চিত্র আমরা খুব বেশি পাই না আমাদের। এরকম কোনো মুভি কি আসছে কিনা? সমস্যা মনতা এক্সপ্রেস তো এরকম ছবি, মানুষ তো অনেক এনজয় করেছে, অনেক হাসাহাসি করেছে। হ্যাঁ দেখেছি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে বিনোদন ধর্মী কবি একটু কম সংখ্যায়। সেটা আমি যেরকম বানাইনি এখন পর্যন্ত। আমার মনে হয় আমি ওই ধরনের ছবি থেকে, আমি একটু সিরিয়াস ধর্মী বেশি ছবি বানাতে পছন্দ করি। তো সব ধরনের ছবি হওয়া উচিত আসলে। ওটিটি নিয়ে একটু যদি বলবেন, যে ওটিটি প্ল্যাটফর্মগুলো, যে তাতে বাংলাদেশি চলচ্চিত্র কেমন করছে, একটু আরেকটু রিলেট করতে চাইবো যে ওয়েব সিরিজও আপনি কাজ করছেন, ওয়েব সিরিজ নিয়ে। ওয়েব সিরিজে বিশ্বব্যাপী এখন একটা জোয়ার চলছে, সেখানে আমরা বাংলাদেশি ওয়েব সিরিজগুলো কেমন করছে? ভালো করছে, বাংলাদেশের ওটিটি খুবই ভালো করছে। সিনেমা একটু বেশি ভালো করছে হয়তো, বাট ওটিটির একটা জোয়ার তৈরি। ওটিটিতে নতুন নতুন ডিরেক্টর আমরা পাচ্ছি, নতুন নতুন আর্টিস্ট আমরা পাচ্ছি, যাদেরকে আমরা হয়তো পেতাম না। এবং মানুষের ঘরে ঘরে আসলে এখন কন্টেন্ট চলে গিয়েছে, মানুষ কন্টেন্ট দেখছে, কন্টেন্ট নিয়ে আলোচনা করছে। এবং সিনেমার জন্য যেটা ভালো হয়েছে, ওটিটিটা একটা বড় মার্কেট হিসেবে হয়েছে। আমাদের আমরা যখন সিনেমা বানাই, তখন আমরা মার্কেট চিন্তা করি, সিনেমাটা আমরা কোথায় কোথায় সেল করব। তখন দেশের বাইরের একটা ব্যাপার আসে, দেশের বাইরে আমাদের সেল আছে, সিনেমা হল আছে, এবং ওটিটি আছে, এবং টেলিভিশন আছে। তো এই 5টা-6টা যত সেক্টর তৈরি হচ্ছে, তত আমাদের জন্য এটা অনেক বেশি বেটার। সেক্ষেত্রে ওটিটি অনেক হেল্প করছে। এই যে আমাদের সিনেমা ধরেন প্রেসার কুকার দেখার পর 6 মাস 7 মাস পর, এরপরে মানুষ কোথায় দেখবে? এরপরে কোনো একটা ওটিটি চ্যানেলে দেখবে। তো এই যে আসলে মানে এটা কি বলে, সিনেমার গ্যারেজ বলতে পারেন, অথবা সিনেমা রেখে দেওয়ার জায়গা আর কি।
তো এইটা হওয়াতে আমাদের যে কোনো সিনেমা আপনি চাইলে, আপনার যদি মনে হয় আমার সিনেমা আপনি দেখেছেন প্রেসার কুকার, আমার সুড়ঙ্গটা আপনি দেখতে চান, আপনি চাইলে দেখে ফেলতে পারবেন, তুফানটা দেখে ফেলতে পারবেন। তো এই যে একটা সময় যে যখন ওটিটি ছিল না, তখন মানুষ কীভাবে চিন্তা করতো, টিভিতে যেদিন আবার দিবে সেদিন দেখবো, এখন চাইলে টাকা দিয়ে আপনি সেটা দেখে ফেলতে পারছেন। এটাই যে একটা সুবিধা আর কি, প্লেনে যেতে 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 বাংলা সিনেমা দেখতে পারছেন আপনি। সব কিছু মিলে নতুন নতুন যত জায়গা জিনিস আসবে তত ভালো হবে। একটু জানতে চাইবো যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স নিয়ে আমরা সবসময় একটু আলোচনায় থাকি, জানতে চাই যে এর পরবর্তীতে কি আসছে, কি বিষয়। খুব তাড়াতাড়ি পরের ইউনিভার্সের নেক্সট সিনেমাটা আসছে। ইনফ্যাক্ট আমার নেক্সট যে সিনেমাটা শুটিং হবে সেটা রায়হান রাফি ফিল্ম ইউনিভার্সের পরের ছবিটাই রিলিজ, মানে শুটিং শুরু হবে। তো আপনারা জানেন তাণ্ডব সিনেমাতে আমরা এন্ডিংয়ে ঘোষণা দিয়েছিলাম যে ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো সেই ইউনিভার্সের সেই গল্পের লিঙ্ক ধরেই নেক্সট স্ক্রিপ্ট রেডি হয়েছে, খুব তাড়াতাড়ি সেটা শ্যুট হবে। ঈদের কোরবানিদের পর থেকেই শুটিং শুরু হবে। তো সিনেমার নামটা কি, কোন সিনেমা, সেটা আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা দেবো বাংলাদেশে গিয়েই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসবে, যেহেতু আমি ডিরেক্টর, আমি ঘোষণাটা দিতে পারছি না, তো খুব তাড়াতাড়ি ঘোষণা আসবে। তো এই তো, এরপরে ইউনিভার্সের অন্যান্য সিনেমাগুলো আসবে। ততক্ষণ পর্যন্ত দর্শককে একটু ধৈর্য ধরে থাকতে হবে পরবর্তী সিকোয়েন্সের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউ ইয়র্ক স্টুডিও। আপনাকেও ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে। এবং সবাইকে বলবো প্রেসার কুকার চলছে আপনাদের আশপাশের সিনেমা হলে, আপনারা বায়োস্কোপ ফিল্মসের পেজ ফলো করুন এবং চ্যানেলেরও পেজ ফলো করুন আপনারা, কারণ এখানে আপনারা ইনফরমেশন পাবেন। এবং হলে গিয়ে টিকিট কেটে বাংলা ছবি দেখুন, প্রেসার কুকার দেখুন। আপনারা বাংলা ছবি দেখলে আমাদের আরও বাংলা ছবি বানাতে আমরা আরও উৎসাহ পাবো। আপনারা বাংলা ছবি দেখেন নিয়মিত, আমরা জানি, এই জন্যই আমরা বারবার সিনেমা নিয়ে আসি আপনাদের কাছে। তো প্রেসার কুকার একদমই আমার খুব কাছের একটা চলচ্চিত্র, এবং সব ধরনের ছবি আমি বানাতে যেহেতু পছন্দ করি, এই ছবিটা ঢাকার এমন গল্প, যে গল্পটা আসলে অনেকদিন কেউ বলে নাই, আসলে ঢাকার নারীদের একদম ভিতরের গল্প। তো আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এই ছবিতে 18+ ছবি, যারা আসলে চিন্তা করছেন যে এই ধরনের ছবি আপনি দেখতে পারেন, তারা এই ছবিটা দেখতে আসবেন। এই ছবিটা বাচ্চাদের জন্য না, কিন্তু আমি বলতে পারবো যারা এই ছবিটা দেখবেন আপনারা ফিল করবেন, বাসায় অনেক কিছু নিয়ে যাবেন যে আমি আসলে কী দেখলাম। এই ছবিটা আপনাকে কাঁদাবে, এই ছবি আপনাকে ভাবাবে। আসলে এই ছবি যে ঢাকাকে আমরা বোঝানোর চেষ্টা করছি প্রেসার কুকারের মতো করে, যে আপনার মনে হবে যে ঢাকা না, এই নিউ ইয়র্ক সিটিটাও একটা প্রেসার কুকারের মতো, আমরা সবাই দৌড়াচ্ছি কিন্তু কি হচ্ছে। তো এরকম অনেক ফিলোসফি জিনিস এখানে আছে। এটা 18+ মানে আমি আবার বলছি, এটা বিষয়টা এরকম না যে এটা খুবই রোমান্টিক টাইপের সিনেমা। 18+ মিন সাবজেক্টটা 18+। তো আমার মনে হয় আপনাদের দেখতে ভালো লাগবে, বাংলাদেশে সবার ভালো লাগছে। তো দেখা হচ্ছে সিনেমা হলে, আমি তো আছি কয়েকদিন, হয়তো দেখা হয়ে যেতে পারে। এরপরে নতুন সিনেমা নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, চলচ্চিত্রকে বলা হয় গণমানুষের মাধ্যম। আমরা কথা বলছিলাম সেই গণমানুষের মাধ্যমের যে কারিগর রায়হান রাফি, তার সঙ্গে সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে অন্যতম আলোচিত এবং প্রশংসিত ব্যক্তিত্ব জনাব রায়হান রাফি। দর্শক, প্রবাসের কথার আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।